সো ফাইনালি মোহনবাগানের ওপর থেকে ফিফার যে রেজিস্ট্রেশন ব্যান ছিল সেটা লিফট হয়েছে। ইন্টারকাশি তারা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সেখানে তাদের ফেভারে পয়েন্টস পেয়েছে এবং অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট আপাতত জমজমাট। বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় সামনে আমাদের আসছে। প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে সব কিছুই শেয়ার করব। প্রথম যে কথা বলার রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইন্টারকাশির ম্যাটারটা। ইন্টারকাশি কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে গেছিল এবং তাদের যে 3 পয়েন্ট দেওয়া হয়নি নামধারীর এগেনস্টে যে ম্যাচ ছিল, সেই কেসটা নিয়েই তারা সিএসে মুভ করেছিল। এটা ছিল প্রথম কেস, আরও একটা কেস রয়েছে, আসছি সেই প্রসঙ্গে পরে। এবং সেই কেস তারা জিতে গেছে। এই ক্ষেত্রে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস তাদের ফাইনাল ভার্ডিক্ট জানিয়ে দিয়েছে এবং সেখানে 3 পয়েন্ট কিন্তু ইন্টারকাশিকে দেওয়া হয়েছে এবং অবশ্যই যারা আদার পার্টিস ছিল তাদের উপর একটা ফাইনও লেগেছে। মানে এখানে এআইএফএফ, এখানে নামধারী, প্রত্যেকের উপর একটা ফাইন লেগেছে এবং ইন্টারকাশিকেও একটা পেনাল্টি দিতে হবে। ন্যাচারালি এটা যারাই যায় কেস হারা জেতা অনেক কিছুর ওপরে পেনাল্টিটা পার্সেন্টেজের ওপরে দাঁড়িয়ে থাকে। তো আপাতত 3 পয়েন্ট তো পাওয়া গেল, ঠিক কথা, এটা ভার্ডিক্ট এসে গেছে, এই মুহূর্তে ইন্টারকাশি জয় পেয়েছে। আরও একটা কেস কিন্তু সিএসএ রয়েছে, যে কেসটাতে ইন্টারকাশির থেকে 6 পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছিল, 6 পয়েন্ট বা 9 পয়েন্ট বোধহয় কেড়ে নেওয়া হয়েছিল, ইফ আই এম নট সো রং। সেই কেসটাও কিন্তু সিএসএ রয়েছে, সেটাও আরও হয়তো 2 থেকে 3 সপ্তাহের পর তার ভার্ডিক্টও এসে যাবে এবং সেখানে আমরা ক্লিয়ার্ড হয়ে যাব যে ইন্টারকাশির যে পয়েন্ট আবারও কাটা হয়েছিল অন্য রিজনকে সামনে রেখে, স্পেশালি মারিও বার্কোর যে আবারও নতুন করে সিগনেচার বা রেজিস্ট্রেশনের যে রুলটা তাকে সামনে রেখে করা হয়েছিল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন বারবার থেকে গেছিলো যে তখন তো এআইএফএফই ছাড়পত্র দিয়েছিল ইন্টারকাশিকে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য বা রিপিটেড রেজিস্ট্রেশন করার জন্য, তাহলে তারপরে আবার কেন তাদের মনে হলো যেন সেই নিয়মটা ভুল ছিল? তো কন্ট্রাডিক্টরি ম্যাটার ছিল। বারবার সবাই কথা বলেছে, এখনও অবধি সবাই কথাই বলছে যে এটা কন্ট্রাডিক্টরি পুরোপুরি ম্যাটার ছিল এবং ইন্টারকাশির থেকে পয়েন্টকে ছিনিয়ে নেওয়া হয়েছিল বলা চলে। তো সিএসএ আশা করা যায় যে নেক্সট যে কেসটা রয়েছে বা সেকেন্ড যে কেসটা রয়েছে ইন্টারকাশির, সেটাও ইন্টারকাশির ফেভারে যাবে এবং সম্ভবত তারপরে ইন্টারকাশিকে এআইএফএফ চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হবে এবং ইন্ডিয়ান সুপার লিগে অফিসিয়ালি ইন্টারকাশি এন্ট্রি নেবে। এবং তারপর চার্চিল ব্রাদার্স কী করবে, আদৌ আর কিছু করার রাস্তা থাকবে কি না, সেটা ডেফিনেটলি তাদের লয়ার বা এআইএফএফের যারা ল পারসনস রয়েছেন, যদি কেউ থেকে থাকেন, তাহলে তারা ম্যাটারটাকে দেখবেন। অন্ততপক্ষে ইন্টারকাশি তাদের ফেভারে সব কিছু ছিল, তাদের ফেভারে সব কিছু হলো। সেকেন্ড যে ম্যাটারটা নিয়ে বলতে হবে সেটা অবশ্যই মোহনবাগানের যে রেজিস্ট্রেশন ব্যান ছিল ফিফার, সেটা লিফট করে দেওয়া হয়েছে, সেটা উইথড্র হয়ে গেছে। আর এটা নিয়ে খুব একটা আমার মনে হয় না যে সমস্যার কিছু ছিল বলে, কারণ যখনই এই রেজিস্ট্রেশন ব্যান মোহনবাগান পেয়েছিল তখনই কথা বলেছিলাম বা তারপরেও ভিডিওর মধ্যেই ছোট্ট পার্টে অ্যাড করে দিয়েছিলাম, কারণ এটা এতটাও সিরিয়াস ম্যাটার ছিল না বা এটা এতটাও সিরিয়াস ম্যাটার কখনোই মনে হয়নি যে যার জন্য কোনো ডেডিকেটেড ভিডিও বা যার জন্য কোনো একটা লাইভ শো ঘন্টার পর ঘন্টা ব্যাপার বা কোথাও ফ্যানেদেরকে প্যানিক করে দেওয়া আমার মনে হয় না যে খুব একটা দরকার ছিল বলে। কারণ ইন জেনারেল এটা বহু ক্লাবের ক্ষেত্রেই হয় যে কিছু ডিসপুট যদি থেকে যায়, কিছু টেকনিক্যাল যদি ফল্ট থেকে যায়, তাহলে এই ধরনের রেজিস্ট্রেশন ব্যান আসে। আর রেজিস্ট্রেশন ব্যান কখনোই কিন্তু ট্রান্সফার ব্যান না। প্লেয়ার সই করাতে, প্লেয়ার কথা বলতে, ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিয়ে আসতে, ডোমেস্টিক ফরেন প্লেয়ার, কোথাও কোনো প্রবলেম ছিল না। প্রবলেম একটা জায়গাতেই ছিল যে 12 তারিখ থেকে রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন হয়ে গেছে, যেটা 31 অগস্ট অবধি ওপেন থাকবে। এর মাঝখানে যতদিন না সেই ব্যানটা লিফট হচ্ছে, মোহনবাগান তার এক্সিস্টিং প্লেয়ার মানে অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার বা নতুন কন্ট্রাক্টেড প্লেয়ার কাউকেই রেজিস্ট্রেশন করতে পারবে না। বাকি কোথাও কোনো রকম প্রবলেম ছিল না। সেই কারণে আমি বারবার বলেছিলাম যে এটা খুব একটা মাথা ব্যথার বিষয় না, একটু টেকনিক্যাল ফল্ট রয়েছে এবং লেন্দি একটা পেপার ওয়ার্কের ব্যাপার রয়েছে। কারণ এমন একটা প্লেয়ার এসেছে মানে যাকে নিয়ে এটা মানে কেন্দ্রীভূত, জেসন কামিংস, তার এর আগে প্রচুর ক্লাবস রয়েছে। তো অনেকগুলো ক্লাব ঘুরে সেই পেপার ফাইনালি ভেরিফাইড হয়ে ফিফার যে ক্লিয়ারিং হাউস রয়েছে সেখান থেকে ভেরিফিকেশন হবে। তো এটার জন্য একটু ওয়েট করতে হতে পারে, এটা হয়তো 7 দিনেও মিটে যেতে পারে, এটা হয়তো 70 দিনও লাগতে পারে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট খুব কি বলবো তাড়াতাড়ি এই স্টেপ নিয়েছিল তার প্রিভিয়াস ক্লাবের সাথে, এবং যে ক্লাব তার ট্রেনিং কম্পেনসেশন পাবে সবার সাথে কোঅর্ডিনেট করে পেপার ফিফাতে জমা দিয়েছিল। এবার ফিফা ন্যাচারালি সবার কাছে একটা চেকলিস্ট পাঠাবে যে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা।
সেই ক্লিয়ারেন্স যখন সব ক্লাবগুলো থেকে গিয়ে ফিফার ঘরে পৌঁছবে, ফিফা তখন তার ক্লিয়ারিং হাউসে তার একটা সিরিয়াল পড়বে এবং সেই সিরিয়াল ওয়াইজ পরপর ক্লাবগুলোর সিরিয়াল বেরোবে। এরকম তো না যে কাউকে ওখানে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া হবে। যতক্ষণ না তাদের লিস্টের যে সিরিয়াল রয়েছে সেখানে মোহনবাগানের ম্যাটারটা আসছে, ততক্ষণ তারা ক্লিয়ার করতে পারবে না। যখনই সেটা গেছে তখনই সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা ক্লিয়ার করে দিয়েছে এবং অলরেডি সেই ব্যান লিফট হয়ে গেছে ফিফার তরফ থেকে। তো জানি না, মাঝখানে অনেকেই বিষয়টাকে নিয়ে একটু বেশি ঘেঁটে জলঘোলা করতে চেয়েছিলেন, এটা তাদের পার্সোনাল ব্যাপার। নেক্সট অবশ্যই আমরা ঢুকবো আমাদের ইন্ডিয়ান সুপার লিগ। আপাতত বেশ কিছু ট্রান্সফার এই মুহূর্তে চলছে, বেশ কিছু নতুন আপডেট কিছু পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটা রিলিজের খবর রয়েছে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের মিলোস ড্রিনসিচ সেন্টার ব্যাক, তার এক্সিস্টিং কন্ট্রাক্ট ছিল, তারপরেও তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে মিলোস ড্রিনসিচ ইজ আ ফ্রি প্লেয়ার এবং কোনো একটা আইএসএল ক্লাবও তাকে টার্গেট করছে বলেই শোনা যাচ্ছে। দেখা যাক ফাইনালি কি হয়, মিলোস ইন্ডিয়াতে থাকে না ইউরোপে ফিরে যায়। দ্বিতীয় যে আপডেট সেটা খুব শকিং একটা, যে হরহে পেরেরা ডায়াস কিন্তু মুম্বাই সিটি এফসিতে রিটার্ন করেছে, মুম্বাই সিটি এফসিতে রিজয়েন করেছে। লাস্ট সিজনেই মুম্বাই থেকে ছেড়ে বেরিয়ে এসে বেঙ্গালুরুতে জয়েন করেছিল এবং তারপর আবারও বেঙ্গালুরু থেকে মুম্বাই ফিরে যাওয়া মুম্বাইয়ের জন্য ভালো সিগনেচার। আমি বলবো যে পেরেরা ডায়াস মুম্বাইয়ের জার্সিতে মোটামুটি ভালো ফুটবলই খেলেছিল, টপ ফুটবলে ছিল, কিন্তু তাকে ছেড়ে দেওয়ার মতো কি রিজন ছিল জানি না। গেম টাইমও ঠিকঠাক ছিল, স্যালারিও ঠিকঠাক ছিল, বাট স্টিল তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবারও তাকে মুম্বাই কিন্তু ফিরিয়ে নিল। আর বেঙ্গালুরুর তরফ থেকে কিন্তু থাকা আরও একজন স্ট্রাইকার, মানে পেরেরা ডায়াসের পার্টনার এডগার মেন্ডেস, তার সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। 2026 অবধি আমরা এডগার মেন্ডেসকে বেঙ্গালুরু এফসিতে খেলতে দেখব। এর আগে কিন্তু বেঙ্গালুরু অলরেডি সিভাল্ডো সিংয়ের সাথেও একটা মেগা 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এবং মুম্বাই সিটি এফসি একজন খুব ইয়াং ব্রাইট একটা মিডফিল্ডারকে সই করিয়েছে, পুইয়া। বহু রকমের পুইয়া হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে। এর আগে আমাদের একদম সেই মনে থাকবে স্কুল লাইফ কলেজ লাইফের মিডিল টাইমটাতে একটা প্লেয়ার দারুণভাবে ইন্ডিয়ান ফুটবলে উঠেছিল, মোহনবাগান উঠেছিল, লালম পুইয়া। তার ওই সময় থেকে আমরা বলা চলে যে ওই পুইয়া এই নামটার সাথে পরিচিত হয়ে, আর এখন তো এটা পুরোপুরি ছড়াছড়ি হয়ে গেছে, আপুইয়া, ভালপুইয়া, এখন আবার পুইয়া, আরও অনেক রয়েছে। হয়তো তারা খুব বেশি পপুলার না বা বড় ক্লাবে খেলে না, বাট ঠিক আছে, ভালো লাগে শুনতে। এরপর অবশ্যই বলতে হবে যে মোহনবাগানের টার্গেটেড প্লেয়ার অভিষেক টেকচাম সিং, যাকে মোহনবাগান একদম বলা চলে যে ইস্টবেঙ্গলের অ্যাডভান্সিং সিচুয়েশন থেকে ইস্টবেঙ্গলকে বিট করে নেওয়ার একটা পরিষ্কার রাস্তা তৈরি করে ফেলেছিল। সেই অভিষেক টেকচাম সিং সম্ভবত এফসি গোয়ার রাস্তাতেও যেতে পারে। ইস্টবেঙ্গল একটা সময় অ্যাডভান্সিং ছিল, এখনও অবধি ইস্টবেঙ্গল ফাইটে রয়েছে, ইস্টবেঙ্গল রাস্তা ছেড়ে বেরিয়ে চলে আসেনি। মোহনবাগান সেটাকে বিট করে, মোহনবাগান একটা অ্যাডভান্সিং সিচুয়েশনে ছিল, এখনও মোহনবাগানই অ্যাডভান্সিং সিচুয়েশনে রয়েছে, কিন্তু এফসি গোয়া তারা ঢুকে গেছে এবং তারা কোথাও চেষ্টা করছে তাকে তুলে নেওয়ার। এবার কালকের ভিডিওতে আমি একটা পরিষ্কার কথা বলেছিলাম যে দেখো, মোহনবাগান তো ডেফিনেটলি ঢুকলো, ইস্টবেঙ্গলও আগে থেকে ছিল, দেখা যাক কী হয়, অবশ্যই কী করে, থার্ড কোনো ক্লাব এন্ট্রি নেয় কিনা, কারণ কয়েকদিন থেকে তো কিছু ভাষা ব্যাপার সামনে আসছিল। বাট আজকে যে বোমাটা পড়েছে, আজকে যেটা বরিয়া মজুমদারের তরফ থেকে বোমাটা পড়েছে, যে রিপোর্ট তিনি শেয়ার করেছেন সবার সামনে, যে এফসি গোয়া এবং অবশ্যই ন্যাশনাল টিমের কোচ ম্যানুয়েল মার্কোস রোকা, তিনি নাকি পার্সোনালি অভিষেক টেকচাম সিংকে বলেছেন যে যদি ফিউচারকে ভালো করতে হয়, যদি গেম টাইমে থাকতে হয়, যদি সিকিউরড একটা প্লেস ন্যাশনাল টিমে রাখতে হয়, তাহলে মোহনবাগানে যেও না ভাই, কারণ সেখানে সুভাশিস বোস রয়েছে, তুমি গেম টাইম পাবে না, ইউ উইল বি কমপ্লিটলি ওয়েস্টেড। তুমি এফসি গোয়াতে জয়েন করো, কারণ আমরা জয় গুপ্তাকে ছেড়ে দিচ্ছি, তুমি ফার্স্ট চয়েস লেফট ব্যাক হয়ে যাবে, প্রবলেম নেই। তো এফসি গোয়া তোমার জন্য সবথেকে আইডিয়াল ডেস্টিনেশন হতে পারে। এখানে আমার বেশ কয়েকটা পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার রয়েছে। দেখো, ইন ফিউচার অভিষেক কোথায় সাইন করবে, কোথায় তার নিজের ফিউচারকে ব্রাইট দেখতে পাচ্ছে, সেটা বলার আমার মনে হয় না যে আমাদের কারোরই কোনো রকম যুক্তি রয়েছে। মানে আমরা কেউ বলতে পারি না সে ইস্টবেঙ্গল জয়েন করতে পারে যদি দেখা যায় হ্যাঁ ইস্টবেঙ্গল একটা তার ভালো ফিউচার রয়েছে, সে মোহনবাগান জয়েন করতে পারে যে ঠিক আছে মোহনবাগান পরপর চ্যাম্পিয়ন ক্লাব, সেখানে আমি জয়েন করি, কোথাও আমি অনেক বেশি লাইমলাইটে থাকতে পারবো, অনেক বেশি ফ্যান এনগেজমেন্টে থাকতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা ইস্টবেঙ্গলে জয়েন করলেও হবে। ইস্টবেঙ্গল যতই স্ট্রাগল করুক না কেন, ফ্যান এনগেজমেন্টের ক্ষেত্রে তো এটা কেউ অস্বীকার করার জায়গাতে নেই যে ইস্টবেঙ্গলের সেই পাওয়ারটা নেই, ডেফিনেটলি সেই পাওয়ারটা রয়েছে। আবার তার মনে হতে পারে ঠিক আছে এফসি গোয়া একটা বেটার জায়গা, কারণ সেখানে থাকলে আমি ফার্স্ট চয়েস হব, ম্যানুয়েল মার্কোস রোকার কোচিংয়ে খেলবো। তিনি যদি সম্ভব আবারও এফসি গোয়ার দায়িত্ব নেন, আবারও একই সাথে ন্যাশনাল টিমের ওই দু নৌকাতে পা দিয়ে থাকেন, আমার জন্য ভালো হবে।
হি ক্যান চুজ এনি ক্লাব অন বিহাফ অফ হিজ ফিউচার। কিন্তু এখানে জাস্ট আমার কিছু জিনিস বলার রয়েছে, কিছু এথিক্যাল ব্যাপার থেকে যায়, কিছু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার থেকে যায়। একজন ন্যাশনাল টিমের কোচ কি এইভাবে কোনো একজন প্লেয়ারকে প্রভোক করা বা ম্যানিপুলেট করতে পারেন? তিনি বোঝাতে পারেন যে দেখো ভাই, তুমি এমন একটা ক্লাবে যাও যেখানে গিয়ে তুমি অন্ততপক্ষে গোটা সিজনে 90-95% গেম টাইম পাবে, এবং তার ফলে কি হবে, তুমি কোথাও যে কোচ আসুক না কেন, আমি থাকি, যেই থাকুক না কেন, তুমি সেই কোচের নজরের মধ্যে থাকতে পারবে, তোমার গেম টাইম থাকবে, তুমি ফর্মে থাকবে, তোমাকে নিয়ে কোচরা ভাববে, এবং তুমি ন্যাশনাল টিমে নিজের একটা জায়গা তৈরি করতে পারো, তোমার একটা হিউজ ফিউচার রয়েছে। এমন কোথাও যাও যে সেখানে তুমি নিজের ফিউচারটাকে তৈরি করতে পারবে, তোমার একটা পায়ের তলার জমি শক্ত হবে। কিন্তু একজন কোচ, একজন ন্যাশনাল টিমের কোচ, তিনি কি পার্টিকুলার কোনো ক্লাবের নামটা বলে দিতে পারেন যে তুমি এই ক্লাবেই চলো, ওই ক্লাবে যেও না? তিনি কি এইভাবে সেগ্রিগেট করতে পারেন যে না তুমি মোহনবাগানে যেও না, তুমি এফসি গোয়াতে চলো? আজকে হয়তো এটা মোহনবাগান বলে, মোহনবাগানকে যারা অপছন্দ করে তাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে যে দেখো ঠিক আছে, খুব ভালো হয়েছে, কেউ তো একটা বললো যে মোহনবাগানে যেও না, মোহনবাগান প্লেয়ার নষ্ট করে দেয়, মোহনবাগানে সুভাশিস বোস রয়েছে, অভিষেকের মতো একটা ইয়াং প্লেয়ারকে বসিয়ে বসিয়ে এখানে শেষ করে দেবে। কিন্তু কালকে এই মোহনবাগানটা মুম্বাই সিটি এফসি হতে পারে, কালকে এই মোহনবাগানটা বেঙ্গালুরু হতে পারে, কালকে এই মোহনবাগানটা ইস্টবেঙ্গল হতে পারে, কালকে এই মোহনবাগানটা এফসি গোয়াও হতে পারে। অন্য একটা কোচ এসেও দেখবেন যে আমি এই প্লেয়ারটাকে বলি না যে না ভাই তুমি ইস্টবেঙ্গলে জয়েন করো না, ওখানে এত প্লেয়ার রয়েছে, সেন্টার ব্যাক ধরে নাও কেউ একজন, তুমি ইস্টবেঙ্গল জয়েন করো না, ওখানে তো আনোয়ার আলী রয়েছে, রেগুলার বেসিসে ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলে, তুমি তো গেম টাইমই পাবে না, তুমি চলে যাও হায়দ্রাবাদ এফসিতে। এটা কি কোনো কোচ ন্যাচারালি বলতে পারেন? এখানে কি এথিক্যাল তার যে একটা এখতিয়ার রয়েছে তার বেসিসে প্রশ্ন উঠবে না? তার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন কেউ তুলবেন না? আমি সিরিয়াসলি জানি না। ম্যানুয়েল মার্কোস রোকাকে আমি পার্সোনালি ভীষণভাবে পছন্দ করি, তার কোচিং দর্শন, তার ইউথ প্লেয়ারদেরকে নিয়ে কাজ করা, প্রচুর ইউথ প্লেয়ারকে ইন্ডিয়ান ফুটবলে লাস্ট 4-5 বছরে অন্ততপক্ষে সাপ্লাই দেওয়া, তাদেরকে তুলে আনা, তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে বড় করা, তাদেরকে সিরিয়াস করা, বা তাদের একটা ভালো ক্লাবে বা ভালো এনভায়রনমেন্টে খেলার যে একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া, তিনি করেছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে তিনি কোনো একজন প্লেয়ারকে, কোনো একটা ক্লাব বা ভবিষ্যতেও কাউকে তিনি অন্ততপক্ষে বলতে পারেন, বা তার বলাটা খুব একটা এখানে যুক্তি রয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, তিনি একদমই ডিরেক্ট সাজেশন দিতে পারেন কোনো ক্লাবের নাম উল্লেখ না করে, যে তুমি যদি ন্যাশনাল টিমে থাকতে চাও, তুমি যদি ন্যাশনাল টিমে নিজের ফিউচার দেখতে চাও, তাহলে তুমি এমন একটা ক্লাবে জয়েন করো যেখানে তোমার অন্ততপক্ষে গেম টাইমটা সিকিউরড রয়েছে, তুমি 90% গেম টাইম পাবে, কোচরা তোমাকে দেখবে সারা বছর। তিনি এটা বলতে পারেন, তিনি কোনো ক্লাবের নাম ধরে বলতে পারেন বলে অন্ততপক্ষে এটা আমার পার্সোনালি মনে হয় না। অনেকের এটা পার্সোনালি মনে হবে এখন, কিন্তু ফিউচারে যদি তার ক্লাবের ক্ষেত্রে বা তার অন্য 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 যে কোনো ক্লাবের ক্ষেত্রেও যদি এই প্রসঙ্গ ওঠে, আমার মনে হয় না তারা সেটাকে খুব সহজে হজম করতে পারবে বলে। তো দেখা যাক ফাইনালি অভিষেক টিকচাঁদ সিং কোথায় যায়, কোথায় গিয়ে তার নেক্সট যে জার্নি রয়েছে সেটাকে কন্টিনিউ করে। বাট যেখানেই যাক না কেন, অভিষেক ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, যখন ইস্টবেঙ্গলের সাথে স্ট্রং লিঙ্ক আপ ছিল তখন বলেছিলাম যে ইস্টবেঙ্গলের জন্য একটা মেগা সাইনিং হতে পারে, এমনই এত ভালো একটা প্লেয়ার। মোহনবাগানের ক্ষেত্রেও একটা লম্বা রেসের ঘোড়া হতে পারে, যে কোনো ক্লাবে গেলে তারা বেনিফিটেড হবে, নো প্রবলেম ইজ দেয়ার। বাট কোথায় যাবে, কোথায় গিয়ে সত্যি সে নিজের ফিউচারটাকে দেখতে চাইছে, এটা আমরাও অন্ততপক্ষে এবার কন্টিনিউয়াসলি ফলো করবো। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার আমার অন্তত খুবই পছন্দের একজন প্লেয়ার, বিক্রম প্রতাপ সিং। তাকে নিয়ে গত কয়েকদিন আগেই বলা চলে যে ইস্টবেঙ্গলের একটা ভালো রিউমার ছিল, পরে মুম্বাই সিটি এফসি জানিয়ে দেয় যে না, বিক্রম প্রতাপকে কোনোভাবে ছাড়া যাবে না। বাট বর্তমানে যেটা মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু কোটা অনেক বাড়িয়েছে। ইস্টবেঙ্গল এই যে অফারটা রয়েছে, বা ইস্টবেঙ্গল যে বিক্রম প্রতাপকে নেওয়ার যে প্রজেক্টটা রয়েছে, সেটাকে অনেকটা ডেভেলপ করেছে। বেশ কিছু রিপোর্ট কিন্তু সাজেস্ট করছে যে তার কাছে ভালো অফার রিচ করেছে, মুম্বাইয়ের কাছে ভালো অফার রিচ করেছে, এবং একটা মেগা কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল বিক্রম প্রতাপকে সই করাতে যাচ্ছে। ইস্টবেঙ্গল যে ডেফিনেটলি একটা ভালো স্কোয়াড তৈরি করবে, ইস্টবেঙ্গল যে একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছে, এটা অনেক দিন থেকে বুঝতে পারা যাচ্ছে, এবং কোথাও সেখানে থাংবই সিংটোর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, এবং স্পেশালি তিনি অ্যাপ্রোচগুলো করছেন বা তিনি ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন, এবং তার সাথে যেহেতু প্লেয়ারদেরও ভালো কানেকশনসও রয়েছে, একজন কোচ হিসেবে তার একটা ভালো কানেকশন রয়েছে প্লেয়ারদের সাথে, তো সেই সূত্রেই বলা চলে যে এই ডিলগুলো পসিবল হচ্ছে। ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বা একটা অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো বিক্রম প্রতাপ আমার মনে হয় যে
একটা দারুণ সিগনেচার হবে। অলরেডি আমরা জানি যে এডমুন্ডকে ইস্টবেঙ্গল সই করিয়েছে, বিপিনকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। তো উইংয়ে যে সমস্যাগুলো ছিল, বিষ্ণু লং টার্মে রয়েছে, মহেশ রয়েছে, তবে মহেশ একটু অন্যরকম প্ল্যানিংয়ে রয়েছে অস্কার ব্রুজনের। দেখা যাক সেটা কি হয়। নন্দকুমার শেখর জানি না কি ফিউচার রয়েছে তার, বাট স্টিল রাইট উইং, একদম পারফেক্টলি রাইট উইংয়ের কথা যদি ভাবা হয় তাহলে আমার মনে হয় যে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিক্রম প্রতাপ যদি ফাইনালি ইস্টবেঙ্গলের সই করে, আমার মনে হয় যে সেই জায়গাতে ইস্টবেঙ্গল একটা বিগ সিগনেচার বা এই সিজনের অন্যতম একটা বড় সিগনেচারকে কনভার্ট করতে পারবে। দেখো বিক্রম প্রতাপকে টার্গেট করা বা জয় গুপ্তাকে টার্গেট করা বা রাহুল ভেকে, মেহতাব সিং, এই প্লেয়ারদের পেছনে ছোটা একটা কোথাও ক্লিয়ার ইন্টেনশন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা সুপিরিয়র দল তৈরি করা এবং কোথাও একটা চ্যালেঞ্জ বাকিদেরকে ছুঁড়ে দেওয়া, কম্পিটিটিভলি ভালো জায়গাতে শেষ করা, অন্ততপক্ষে প্লে অফে আসা বা একটা দুটো টুর্নামেন্টকে চ্যাম্পিয়নশিপ ফাইট হিসাবে টার্গেট করা, আইএসএলে একটা ভালো কিছু করা। আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের প্ল্যানটা কিন্তু শুরু থেকে ক্লিয়ার রয়েছে। বাট এই প্ল্যানটা শুধুমাত্র প্লেয়ার এলেই এক্সিকিউট হয়ে যাবে তা নয়, মাঠেও কিন্তু এটাকে এক্সিকিউট করতে হবে ভালো ভালো প্লেয়ার আসার পর। অস্কার এবং থাংবই সিংটোর যে কি বলবো কম্বিনেশনটা কীভাবে মাঠে কাজ করে সেটাও দেখার বিষয় হবে। তো ফাইনালি দেখা যাক বিক্রম প্রতাপের ডিলটা কোন দিকে গিয়ে পৌঁছয়। যদি মুম্বাই ছাড়ে তাহলে হয়তো ইস্টবেঙ্গলের দিকেই তার গন্তব্য হতে পারে, নাকি মুম্বাই শেষ মুহূর্তে আবারও তাদের মত বদল করে নেয় যে ঠিক আছে তুমি যা দিতে চাইছো ভাই আমরা রেডি না, আমরা বিক্রমকে ছাড়ছি না, অন্য প্লেয়ারকে নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো। তাহলেই বা কে হয়, কোন ফ্রি প্লেয়ার বা অন্য কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার, সেটা দেখার বিষয় হবে। কারণ ডান দিকটা না ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে জরুরি একটা জায়গা, মানে রাইট উইংটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভীষণ জরুরি জায়গা। সেখানে একটা ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল ডেফিনেটলি এই সিজনে নিতে চাইবে। তো বাকি তোমাদের যা যা ওপিনিয়ন রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।